আসসালামু আলাইকুম। আমি তো ভালোবাসি তোকে, লিখেছেন সালমা চৌধুরী। অলক্ষ্যে বন্যার হাসির শব্দ গাঢ় হলো। মেঘ অভিমানী চোখে তাকিয়ে আছে। বন্যা হাসি থামিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, যাব। খুশি? যেতে হবে না, আমি একাই যাব। রাগ করছিস কেন? তুই খুব ভালো করেই জানিস আমার পক্ষে সন্ধিকুঞ্জের বাইরে তোদের বাসা ছাড়া একা কোথাও যাওয়ার সাধ্য নেই। মাঝে মধ্যে ঘুরতে যাওয়ার কথা বললে মানসিক শান্তি পাই, আর তুই সেটা নিয়েও মজা করিস। সরি বেবি, আর মজা করব না। কি বলতো, তোর সাথে অ্যাডভেঞ্চারময় জীবন কল্পনাও করতে পারি না। তোর যে ভাই, ওনার জীবন থাকতে কোনোদিন বোধ হয় তোকে একা কোথাও যেতে দিবে না। হয়তো, তবে এবার বাড়িতে গিয়ে খুব মজা করেছি। ভাইয়া কোনো কিছুতেই তেমন একটা বাধা দেয়নি। বন্যা আবারও হু হু করে হেসে উঠল। হাসতে হাসতে বলল, তুই মজা করেছিস আর তোর ভাই সেটা চুপচাপ সহ্য করেছে? এটাও আমার বিশ্বাস করতে হবে? মেঘ চোখ মুখ শক্ত করে বলল, তুই আমার ভাইয়াকে যতটা অবজ্ঞা করিস সে ততটাও অপ্রীতিকর মানুষ না। থাক, তোর ভাইয়ের গুণগান নাই বা গাইলি। তোর ভাইয়ের আমাকে দেওয়া ধমকটার কথা আমি আজও ভুলিনি। এখনো মাঝে মধ্যে ঘুমের মধ্যে ধমকের কথা মনে হলে মাঝরাতে ঘুম ভেঙে যায়। পাষাণীর মতো কথা বলবি না। দুঃস্বপ্ন দেখে মাঝরাতে ঘুম ভাঙে তোর, আর সেই দায় আমার ভাইয়ার উপর চাপাচ্ছিস? ভাইয়া তোকে একবারই ধমক দিয়েছিল, সেটাও আবার আমাদের ভুলের জন্য। আমরা ভাইয়ার কথা অমান্য করে ঘুরতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছিলাম। আমার হাতে ব্যথা পেয়েছিলাম, সেজন্য ভাইয়া মাত্রাতিরিক্ত রেগে গিয়েছিল। তার জন্য কি সরি বলেনি তোকে? বলেছে, অনেকবার বলেছে, কিন্তু ওনার আগে আমাকে কেউ এমন ভাবে ধমক দেয়নি। মেঘ শান্ত গলায় প্রশ্ন করলো, ভাইয়ার পরে কেউ ওইভাবে ধমক দিয়েছে তোকে? না। তাহলে তো হলেই, স্পেশাল ধমক হিসেবে না হয় মনের কোণে বন্দি থাকুক, সমস্যা কি? কিছু না। এখন বল, এখানে দাঁড়িয়ে আছিস কেন? পরীক্ষা শুরু হতে দেরি হবে বলল। ভেতরে চিল্লাচিল্লি হচ্ছিল, আমার মাথায়ও ব্যথা করছিল, তাই এখানে দাঁড়িয়েছিলাম। বন্যা স্বাভাবিক গলায় শুধালো, স্টাডি কমপ্লিট? মেঘ শক্ত কণ্ঠে বলে উঠল, বেস্ট ফ্রেন্ড আছিস, বেস্ট ফ্রেন্ড হয়েই থাক। পড়াশোনার কথা জিজ্ঞেস করে আমার প্রতিপক্ষ হওয়ার চেষ্টা করিস না। আমি আমার প্রতিপক্ষের ব্যাপারে ঠিক কতটা কঠোর সেটা আশা করি তুই খুব ভালো করেই জানিস। বন্যা মুচকি হেসে জিজ্ঞেস করলো, তা তোর প্রতিপক্ষের কি খবর রে? আছে কেমন? আলহামদুলিল্লাহ ভালো। হঠাৎ আমার প্রতিপক্ষের খোঁজ নিচ্ছিস কেন? ঘটনা কি? তুই ইদানিং তার কথা একটু বেশি স্মরণ করছিস কি না? কথায় কথায় তার কথা বলিস, তাই জিজ্ঞেস করলাম। তার সাথে কথা বলিস নাকি? সরাসরি বলিনি, বাড়িতে থাকাকালীন দুদিন কল দিয়ে অযথা জ্ঞান দিয়েছিলেন। রাগ ওঠেনি তোর? ফোন ছুড়ে মারিসনি? মেঘ মৃদু হেসে জবাব দিল, না, এখন আর ফোন ছুড়তে ইচ্ছে করে না। বন্যা ঝটপট প্রশ্ন করলো, কেন? আগে তেমন একটা গুরুত্ব দেয়নি ঠিকই, কিন্তু ইদানিং আমি তার অধীরতা ঠিক বুঝতে পারছি। উনি যে আমার সাথে কথা বলার জন্য কতটা ব্যাকুল সেটা এখন আমি ঠিকই উপলব্ধি করতে পারি। এত বুঝদার কবে হয়েছিস? বন্যা মেকি স্বরে প্রশ্ন করলো। মেঘ অনুদ্ধত কণ্ঠে জানালো, এই তো কিছুদিন হলো। আর কতদিন অভিমান চেপে রাখবি? তার সাথে কথা বলিস একদিন। তোর কি মনে হয় আমি এখনো তার সাথে অভিমান করে আছি? বছরের পর বছর যাচ্ছে, একটা মানুষ অসংখ্যবার তোর সাথে কথা বলার চেষ্টা করেছে, অথচ তুই কথা বলছিস না। এটা কি বলবো? বড় ভাই হিসেবে না হয় একটা থাপ্পড় দিয়ে ফেলেছিলেন তিনি। ছোটবেলা দুষ্টমি করার অপরাধে আমার বোনও কত মেরেছে আমাকে, তাই বলে আমি কি আপুর সাথে রাগ করে আছি? চিরতরে কথা বলা বন্ধ করে দিয়েছি? থাপ্পড় কি জিনিস জীবনেও বুঝিনি আমি। প্রথমবারের মতো উপলব্ধি করেছিলাম, যেখানে আম্মু আব্বু আর ভাইয়া কোনোদিন আমার গায়ে হাত তুলেনি, সেখানে তিনি আমার গায়ে হাত তুললেন কোন অধিকারে? তাও আবার কোথাকার কোন ছেলের জন্য? হিটলার কোথাকার। এজন্যই তার প্রতি রাগ হয়েছিল। অবশ্য এখন আর রাগ নেই, কারণ যত যাই হোক ভাইয়ার জীবনে তার ভূমিকা অনস্বীকার্য। এত বড় ধাক্কা সামলে ভাইয়া যে এত তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফিরে আসবে এটা কল্পনার বাইরে ছিল। সবটুকু অবদান আবির ভাইয়ের। শুধুমাত্র তানবীর ভাইয়ার জন্য আমি আবির নামক হিটলারের নাম প্রতিপক্ষের লিস্ট থেকে মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছি। তোর ভাইয়ের কি হয়েছিল একদিন বলেছিলাম না তোকে, ভুলে গিয়েছিস? ও আচ্ছা, সেসব বাদ দে। আগে এটা বলতো,
তুই আবির ভাইয়ের সাথে কথা বলবি কবে? সামনে ওনার জন্মদিন, ভাবছি সেদিন কল দিব। ওয়াও, কি কথা হয় জানাবি কিন্তু আমাকে। আচ্ছা, এখন ভেতরে চল, স্যার আসার সময় হয়ে গিয়েছে। হ্যাঁ চল। সময়টা সন্ধ্যার পর, আকাশ এখনো আলোকিত। পশ্চিমা আকাশ দেখে মনে হচ্ছে চিত্রকর হৃদয়ের মধুরতা মিশিয়ে রং তুলিতে নিখুঁত রূপে কোনো প্রতিকৃতি এঁকেছেন। লাল, হলুদ, নীল আর কালচে রঙের ভিড়ে আকাশটা ভীষণ আদুরে লাগছে। বসার ঘরে আলী আহমেদ খান ও মোজাম্মেল খান সোফায় বসে আছেন। কাঠের নকশা করা চায়ের টেবিলে 2 কাপ চা, সাথে অল্প স্বল্প নাস্তা রাখা আছে। দুই ভাই গল্প করছে আর চা খাচ্ছে। ইকবাল খান গতকালই সিলেট গিয়েছেন। ইকবাল খান সম্পর্কে আপন ভাই হলেও বড় দুই ভাইয়ের সাথে মানসিকতার বিস্তর তফাৎ তার। ছোটবেলায় পড়াশোনায় বেশ মনোযোগী ছিলেন। বাবা মায়ের স্বপ্ন ছিল ছোট ছেলেকে ডাক্তার বানাবেন। অল্প বয়সে বাবা মাকে হারিয়েছেন। বড় ভাই ভাবি যথেষ্ট ভালোবেসেছেন, কিন্তু অল্প বয়সে বাবা মাকে হারানোর পর মনের উপর যে চাপ পড়েছিল সেই চাপ কাটাতে পারেননি। বাবা মায়ের পরে ওনার কাছে সবচেয়ে আপন ছিল একমাত্র বড় বোন মাহমুদা খান, কিন্তু ওনার সাথেও সম্পর্কের বিচ্ছেদ ঘটে। সবার শূন্যতায় ধীরে ধীরে পড়াশোনার প্রতি অমনোযোগী হয়ে ওঠেন। ভাইদের শাসন সহ্য করতে না পেরে কলেজ জীবনে বাড়ি ছেড়ে হোস্টেলে গিয়ে ওঠেন। কোন রকমে কলেজ জীবন পার করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। বড় ভাইয়েরাও বেশ খুশি হয়েছিলেন। ফার্স্ট ক্লাস রেজাল্ট নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে সেখানে এক প্রতিষ্ঠানে চাকরি নিয়েছিলেন। চাকরি পাওয়ার পর আচমকা একদিন বাড়িতে এসে বড় দুই ভাই আর ভাবিদের উপস্থিতিতে নিজের পছন্দের মানুষকে বিয়ে করার প্রস্তাব রেখেছিলেন। আলী আহমেদ খান বোনের তিক্ত স্মৃতি ভুলতে পারেননি। বোন বাড়ি ছেড়ে চলে যাওয়ার ক্ষোভ আর আক্রোশের সবটা সেদিন ইকবাল খানের উপর দিয়ে কালবৈশাখী ঝড়ের মতো বয়ে গিয়েছিল। সেদিন আলী আহমেদ খান কেবল ক্রোধানলে জ্বলছিলেন। এক পর্যায়ের আগে ফুঁসতে ফুঁসতে বলেছিলেন, ভাই নাকি প্রিয়তমা, কাকে চাও তুমি? ইকবাল খান হতবিহ্বল হয়ে ঘোলাটে চোখে ভাইজানের মুখের দিকে তাকিয়েছিলেন। অজানা ঝড়ে অনুভূতির দেয়াল গুরু গুরু হয়ে গিয়েছিল। ভার্সিটি থেকে পড়াশোনা করা, ভালো পারিশ্রমিকে চাকরি করা এক যুবক ভার্সিটি পড়ুয়া এক মেয়েকে পছন্দ করে। রাজশাহীর প্রতাপশালী পরিবারের মেয়ে হওয়া সত্ত্বেও ভাইজানদের সামনে মেয়ের পরিচয় উপস্থাপন করার সাধ্য হয়নি সেদিন। ভাবিরাও ইকবাল খানের হয়ে ভাইদের কাছে অনুরোধ করেছিলেন, কিন্তু আলী আহমেদ খানের জেদের কাছে ভালোবাসার সম্পর্ক তুচ্ছ ছিল। সবশেষে প্রিয়তমা আর তার সাথে কাটানো কিছু সুন্দর মুহূর্ত বলে ভাই আর পরিবারকেই বেছে নিয়েছিলেন। চাকরি ছেড়ে বুকে পাথর চেপে রাজশাহী ত্যাগ করেছিলেন। 1 মাসের মধ্যে ভাইজানের পছন্দ করা মেয়েকে বিয়ে করতে বাধ্য হয়েছিলেন। দাঁতে দাঁত চেপে ভাইজানদের সামনে সংসার নামক খেলায় মেতেছিলেন। আকলিমার বয়স অল্প হলেও ইকবাল খানের মনের করুণ অবস্থা ঠিকই বুঝেছিলেন তিনি। বড় দুই যা ছোট বোনের মতো বুঝিয়েছিলেন তাকে। স্বামীর মনে অন্য কোনো নারীর অস্তিত্ব বুঝতে পেরেও স্বামীর সাথে কোনোদিন খারাপ আচরণ করেননি। বালিশে মুখ গুজে কাঁদলেও স্বামীর সামনে এক ফোঁটা চোখের পানিও ফেলেননি কখনো। পুরুষ রূপে নয়, নারীর মায়ায় আটকায়, কথাটা ইকবাল খানের সাথে পুরোপুরি মিলে গিয়েছিল। অবেলায় ভুলে আকলিমার মায়ায় জড়িয়েছিলেন। আকলিমার ছলছল করা মায়াবীর চোখ, চাঁদবদন মুখ আর স্নিগ্ধ হাসি দেখে কখন যে আকলিমার প্রতি দুর্বল হয়েছিলেন সেটা নিজেও বুঝতে পারেননি। আত্মগোপনে রাখা অনুভূতির এক সময় জাহির করতে বাধ্য হয়েছিলেন। হৃদয়ের পুরোটা জুড়ে আকলিমা বেগমের অনুরাগ অনুভব করেছিলেন। সময়ের আবর্তে সত্যিকারের সংসার সাজিয়েছেন। যেই সংসারে মিম আর আদির মতো ফুটফুটে দুটো সন্তানের অগণ্য স্মৃতি জড়িয়ে আছে, সব ভুলে গেল অতৃপ্ত হৃদয়ের কোথাও যেন শূন্যতা অস্পষ্ট হয়ে আছে। ভাইজান আর ভাইয়ার প্রতি অপ্রকাশিত অভিমান ক্রমাগত বাড়তে শুরু করেছিল। সব ভুলতে এক ফালি সুখের আশায় বাড়ি ছেড়ে সিলেট পাড়ি জমিয়েছিলেন। নিজের পছন্দ মতো কর্মসংস্থান খুঁজে নিয়েছেন। 1 সপ্তাহ অন্তর অন্তর বাসায় আসেন। ছেলে মেয়েদের স্কুল ছুটি হলে কখনো কখনো সিলেটে ঘুরতেও নিয়ে যান। এভাবেই কাটছে ইকবাল খানের দিন। মেঘ চঞ্চল পায়ে সিঁড়ি দিয়ে নামছিল। আব্বু আর বড় আব্বুকে দেখে পা থেমে গেল। নামবে নাকি রুমে ফিরে যাবে বুঝতে পারছে না। মোজাম্মেল খান মেয়েকে দেখে ডাকলেন, মেঘ। জি আব্বু, নেমে আসো। মেঘ গুটি গুটি পায়ে সিঁড়ি দিয়ে নেমে এসেছে। মোজাম্মেল খান মৃদু স্বরে জানতে চাইলেন, পড়াশোনা কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো, সামনেই টেস্ট পরীক্ষা, পড়াশোনা করো ঠিক মতো। আচ্ছা। আলী আহমেদ খান জিজ্ঞেস করলেন,
টিউশন চলছে ঠিক মতো? জি বড় আব্বু। প্রয়োজনে আরো কয়েকটা টিউশন পড়বে, তবুও পড়াশোনায় ঘাটতি যেন না থাকে। ম্যাক মাথা নিচু করে বলল, জি। খেয়েছো কিছু? না। যাও নাস্তা করে পড়তে বসো। ম্যাক ডাইনিং টেবিলের দিকে পা বাড়াতেই মোজাম্মেল খান আবারও প্রশ্ন করলেন, তানবীর কোথায়? রুমেই আছে। ম্যাগের সরল স্বীকারোক্তি। ঠিক আছে। ম্যাক নাস্তা শেষ করে তানবীরের জন্য 1 কাপ চা আর নাস্তা নিয়ে উপরে এসেছে। তানবীরের দরজার সামনে দাঁড়িয়ে আস্তে করে ডাকলো, ভাইয়া আসবো? আয়। ম্যাক ভেতরে ঢুকে টেবিলের উপর চায়ের কাপ আর নাস্তা রাখতেই তানবীর স্বাভাবিক কণ্ঠে বলল, এখানে আনতে গেলি কেন? ডাকলেই নিচে চলে যেতাম। নিচে আব্বু আর বড় আব্বু গল্প করছেন, তাই এখানে নিয়ে এসেছি। তানবীর আনমনে বলল, ও। ম্যাক কিয়ৎক্ষণ থেমে বলে উঠল, তোমার ফোনটা দাও তো। তানবীর হাত বাড়িয়ে বিছানার পাশ থেকে ফোনটা নিয়ে মেঘের দিকে দিতে দিতে লক স্ক্রিনে দেওয়া নাম্বারটাও নির্দ্বিধায় বলল। ম্যাগের চোখের উৎকণ্ঠার ছাপ, অস্থির কণ্ঠে বলল, এক কথায় ফোন দিয়ে দিলে? না দিলে ভালো হতো। তা না, কিন্তু কারণ জানতে চাইলে না যে? সবকিছুর কারণ জানতে হয় না। আমার ফোন যে প্রয়োজন ছাড়া নিবি না, এটা আমি খুব ভালো করেই জানি। ম্যাক ভাইয়াকে অমায়িক হাসি উপহার দিয়ে ফোন নিয়ে বেরিয়ে গেল। বদলে তানবীরও অল্প করে হেসে চায়ের কাপ হাতে নিল। ম্যাক নিজের রুমের দরজায় গিয়ে থমকালো। তানবীরের ফোনের স্ক্রিনে ভাইয়া নামে সেভ করা নাম ভেসে উঠেছে। ম্যাক দ্রুত পায়ে তানবীরের রুমে এসেছে। ফোন এগিয়ে দিয়ে চাপা সরে বলল, নাও তোমার জানের জিগার কল দিয়েছে। ততক্ষণে কল কেটে গিয়েছে। তানবীর ভুরু কুচকে প্রশ্ন করল, আমার জানে জিগার? তা নয় তো কি আমার। তানবীর ফোন হাতে নিয়ে আবিরের নাম দেখে মুচকি হাসলো। মেঘের দিকে তাকিয়ে বলল, রিসিভ করতে পারতি। কেন করব? তিনি তো আর আমাকে কল দেননি। তোমার সাথে কথা বলতে কল দিয়েছিলেন। তোর সাথে কথা বলতেও তো কতবার কল দেন, কথা বলিস না কেন? এত জেদি হলি কবে? ম্যাক চুপ করে রইল। হঠাৎই চোখে মুখে রহস্যময় হাসি ফুটল। ম্লান কণ্ঠে বলল, কথা শেষ হলে আমাকে ডাক দিও। আচ্ছা। ম্যাক চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে পড়া মুখস্থ করছে। জীববিজ্ঞান বইয়ের প্রতি তার রাজ্যের বিরক্তি। নিজের ইচ্ছেতে এই বই খুলে দেখে না কখনো। আগামীকাল কোচিংয়ে পরীক্ষা, তাই বাধ্য হয়ে পড়তে হচ্ছে। তানবীর আবিরের সাথে কথা শেষ করে নিজেই এসে ফোন দিয়ে গিয়েছে। অনলাইনে ক্লাস দেখার জন্যই মূলত ফোনটা আনা। বেশ কিছু ভিডিও দেখা শেষে হঠাৎই ফেসবুক থেকে নোটিফিকেশন এসেছে। অল্প বয়সে নিষিদ্ধ জিনিসের প্রতি ঝোঁকটা একটু বেশি কাজ করে। ম্যাগের বেলাতেও তাই হয়েছে। ফেসবুক নামক অ্যাপে ক্লিক করতেই তানবীরের আইডিতে ঢুকে গেল। আতঙ্কে মেঘের হাত কাঁপছে। ঘাড় ঘুরিয়ে বারবার দরজার দিকে তাকাচ্ছে। নিউজ ফিড স্ক্রল করে 2-3টা ছবি টানতেই আচমকা দুটো লাইন দেখে দৃষ্টি থমকে গেছে মেঘের। শূন্যতার শূন্য প্রাচীর ঘিরে আছে আমায়, আমি ঘিরে আছি অদেখা এক মোহমায়ায়। সাজ্জাদুল খান আবির নামে এক আইডি থেকে কিছুক্ষণ আগে পোস্টটা করা। মেঘ নির্বাক চোখে লেখাটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আইডিটাতে ঢুকলো। এক বাড়িতে থাকায় অসংখ্যবার আবিরের পুরো নাম শুনেছে, তাই মেঘ নির্দ্বিধায় বলতে পারে এটাই আবিরের আইডি। লম্বা চওড়া, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, গাল ভর্তি চাপদাড়ি। এক দেখায় যাকে সুদর্শন বলা চলে। সেকেলে এক দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে, ঠোঁটে ঝলমলে হাসি, অনাসক্ত দৃষ্টি অদূরে। ম্যাক স্নিগ্ধ চোখে ছবিটা দেখছে। আম্মু, বড় আম্মু আদিরা ভিডিও কলে কথা বলার সময় পাশ থেকে অনেকবার মেঘ নিজেও আবিরকে দেখেছে, কিন্তু রাগ অভিমানের হেতুতে কখনো সেভাবে গুরুত্ব দেয়নি। আবির কল দিলে কথা বলা তো দূর, সবসময় পালিয়ে বেরিয়েছে। আবিরের প্রতি আগ্রহ না জন্মালেও ইদানিং অভিমানের মাত্রা কিছুটা কমেছে। অনাগ্রহের দৃষ্টিতে পরপর কয়েকটা ছবি দেখে ফোন পাশে রেখে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে উঠল, আজব, আমি তার ছবি কেন দেখছি? নিজের প্রতি কিঞ্চিত ক্ষুব্ধ হয়ে বইয়ের পাতায় মনোনিবেশ করলো। এমনিতেই ঘোরাঘুরির নাম করে অনেক সময় নষ্ট হয়েছে। ইতোমধ্যে কলেজ থেকে ভয়ানক নির্দেশ এসেছে, টেস্টে পাশ করতে না পারলে ফর্ম পূরণ করা যাবে না। সে ভয়ে গলা শুকিয়ে আসে বারবার। আজ সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। কলেজ টিউশন বন্ধ থাকায় মেঘের মনটাও বেশ ভালো। রুমের পাশে ব্যালকনিতে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে আর আনমনে কিছু ভেবে নীরবে হাসছে। মিম দরজায় দাঁড়িয়ে চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলো, আপু তুমি হাসছো কেন? সহসা মেঘের ধ্যান ভেঙে গেল। মিমের দিকে তাকিয়ে হেসে বলল, স্কুলে যাসনি? সকাল থেকে বৃষ্টি, তাছাড়া আব্বু আসবে আজ, তাই আম্মু বলল যেতে হবে না। ও। মেঘ নিরুদ্যম কণ্ঠে বলল,
মিম চাপা স্বরে ডাকলো, আপু বল, ঘুরতে যাবে? মেঘ জোর গলায় বলল, বৃষ্টির জন্য স্কুলে যাসনি, এখন আবার ঘুরতে যাওয়ার নাম নিচ্ছিস? এখন না, আব্বু আসলে বিকেলে যাব। যাবে তুমি? ইচ্ছে করছে না। মিম আহ্লাদি কণ্ঠে বলল, প্লিজ আপু, চলো না যাই। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। মেঘ ধীর কণ্ঠে বলল, ঠিক আছে, এখন ভেতরে চল। কয়েক মুহূর্ত পর আকাশ অন্ধকার হয়ে মুষলধারে বৃষ্টি নামলো। আতঙ্কে মেঘ মিম দুজনেই নিচে চলে এসেছে। বজ্রপাতের শব্দে মেঘ দুহাতে কান চেপে ধরে সোফায় বসে আছে। হালিমা বেগম মেয়েদের কাণ্ড দেখে না হেসে পারলেন না। সোফায় বসে ধীর কণ্ঠে বললেন, কি খাবি বল? মেঘ কান থেকে হাত নামিয়ে জিজ্ঞেস করলো, কি বললে? খাবি কি? তোমার ইচ্ছে। মেঘের নিবৃত্ত জবাব। এর মধ্যে তানবীর কাকভেজা হয়ে বাসায় ঢুকলো। পলিথিনে মোড়ানো ফোন আর ওয়ালেট বের করে ডাকলো, বনু নে এগুলো। মেঘ দ্রুত উঠে গিয়ে ফোন আর ওয়ালেট। হালিমা রাগান্বিত কণ্ঠে শুধালেন, এই বৃষ্টির মধ্যে কোথায় গিয়েছিলি? তানবীর ছোট করে বলল, কলেজে। মেঘ ফিক করে হেসে দিল। মিম তানবীরের রুম থেকে টাওয়াল এনে দিয়েছে। তানবীর মাথা মুছতে মুছতে জিজ্ঞেস করলো, হাসছিস কেন? মেঘ উত্তর দিল না। মিম বলে উঠল, আমি জানি আপু কেন হাসছে। কেন? সারা বছর কলেজে যাওয়ার নাম নেই, অথচ এই বৃষ্টির দিনে তুমি কলেজে গিয়েছো, এজন্যই আপু হাসছে, তাই না আপু? মেঘ উপর নিচ মাথা নাড়তে নাড়তে ভেতরে চলে গেল। দু বোন সোফায় বসে গল্প করছে। হালিমা বেগম চাপা স্বরে জানতে চাইলেন, বৃষ্টির দিনে কলেজে যাওয়াটা কি খুব দরকার ছিল? তোর আব্বু সকালে রাগারাগি করছিলেন। তানবীরের দ্বিধাহীন জবাব, ফর্ম ফিল আপ করতে গিয়েছিলাম। সকালে না খেয়ে বের হলি, বাইরে খেয়েছিস কিছু? না। ফ্রেশ হয়ে নিচে আয়, আমি খেতে দিচ্ছি। তানবীর হাত মুখ মুছতে মুছতে বলল, আচ্ছা। মোজাম্মেল খানের নিকট তানবীর এক অবহেলিত ছেলে। একমাত্র ছেলের ঘটানো অনাকাঙ্ক্ষিত কিছু কার্যকলাপে বাবা ছেলের সম্পর্কে অদৃশ্য ফাটল ধরেছে। বছর কয়েক আগের ঘটনা। তানবীর তখন ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছিল কেবল। নতুন কলেজ, নতুন পরিবেশ, চারদিকে সবার মুখেই শুধু রাজনীতি আর রাজনৈতিক পাওয়ারের গল্প। অল্প বয়স্ক ছেলের মাথায় কিছুদিনেই রাজনীতি পুরোপুরি ঢুকে গিয়েছিল। রাজনৈতিক পাওয়ারের মোহে ডুবে একসময় রাজনীতি করার সিদ্ধান্ত নিয়েছিল। বাসায় কাউকে না জানিয়ে ঘন ঘন বিভিন্ন মিটিং মিছিলে যাতায়াত শুরু করেছিল। চৈত্রের উত্তপ্ত এক দুপুরে মোজাম্মেল খান অফিসের কাজে এক জায়গায় যাচ্ছিলেন। মাঝ রাস্তায় ছেলেকে মিছিল করতে দেখে তার পায়ের রক্ত মাথায় উঠে গিয়েছিল। একমাত্র ছেলে পড়াশোনা করবে, মানুষের মতো মানুষ হবে, ছেলে প্রতিষ্ঠিত হয়ে বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে, সেই আশা নিয়েই ছেলেকে কলেজে পাঠিয়েছিলেন। কিন্তু ছেলে পড়াশোনার মাথা খেয়ে এভাবে রাস্তায় ঘুরে মিছিল করবে, এটা সহ্য করতে পারেননি তিনি। মাঝ রাস্তায় গাড়ি থেকে নেমে শত শত ছেলেদের মাঝখান থেকে টেনে হিঁচড়ে ছেলেকে বাড়ি নিয়ে গিয়েছিলেন। রাগের বশবর্তী হয়ে গায়ে হাত তোলার চেষ্টাও করেছিলেন, কিন্তু মায়ের কারণে সে যাত্রা বেঁচে গিয়েছিল তানবীর। আবির জানতে পেরে তানবীরের সাথে কথা বলে বিষয়টা সমাধান করতে চেয়েছিল, কিন্তু তানবীর ছিল অত্যন্ত জেদি। সে তার সিদ্ধান্তে অনড় ছিল। আবির বুঝতে পেরে আর জোর করেননি। আব্বু চাচ্চুর সাথে কথা বলে তানবীরকে সময় দিতে বলেছিল। আবিরের কথা মেনে তারাও সেই বিষয়ে আর কোনো কথা বলেননি। সেভাবে দিন কাটছিল। এলাকার স্থানীয় আর রাজনৈতিক পাওয়ারে অল্প কিছুদিনেই কলেজে তানবীরের নাম ছড়িয়ে গিয়েছিল। ক্লাসের সবাই এক নামে চিনত। অপ্রত্যাশিতভাবে আয়েশা নামক এক মেয়ে তানবীরের জীবনে আসে। এক প্রকার টর্নেডোর গতিতে তানবীরের সাথে বন্ধুত্ব করতে চায়। আয়েশার গায়ে পড়া স্বভাব দেখে তানবীরের প্রথম দিকে অসহ্য লাগে, তবে মেয়েটা ছিল ভীষণ মেধাবী। কলেজের সব পরীক্ষায় প্রথম দ্বিতীয় হতো। অন্যদিকে তানবীরের পড়াশোনার প্রতি ছিল তীব্র অনীহা। তানবীরের সাথে বন্ধুত্ব করার নামে মেয়েটা প্রায় সব সময় তানবীরের কাছাকাছি বসার চেষ্টা করত। নিজে থেকে সর্বক্ষণ ভকভক করতে থাকতো। যে কোনো পরীক্ষায় তানবীরকে সাহায্য করত। ধীরে ধীরে তানবীরেরও মেয়েটার সাথে অল্প স্বল্প কথা বলতে শুরু করে। দুজনের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। তানবীর বুঝতেও পারেনি এই বন্ধুত্বের সম্পর্কটাই তার জীবনের কাল হয়ে দাঁড়াবে। বছর ঘুরে টেস্ট পরীক্ষা শুরু হয়। প্রথম পরীক্ষার দিন মাঠ ভর্তি স্টুডেন্টের মাঝখানে আয়শা ফুল দিয়ে তানবীরকে প্রপোজ করে। বেশ কয়েকজন স্যারও মাঠে উপস্থিত ছিলেন। তানবীর কি করবে বুঝতে পারছিল না। একদিকে মাঠ ভর্তি মানুষ, অন্যদিকে বন্ধুত্বের সম্পর্ক। ঠিক ভুল না ভেবেই ফুল নিয়েছিল, তবে প্রত্যুত্তরে কিছুই বলেনি। পরীক্ষা শেষে বাসায় গিয়ে আবিরকে সব ঘটনা জানানোর পর আবির ইচ্ছে মতো বকা দিয়েছিল, কিন্তু বকা দিলেও তখন আর কিছুই করার ছিল না। কলেজের দু একজন স্যার আলী আহমেদ খানের পরিচিত ছিলেন।
তাই 24 ঘন্টা পার হওয়ার আগেই আলী আহমেদ খান ও মোজাম্মেল খানের কানে এই খবর চলে গিয়েছিল। তানবীরের পরীক্ষা চলছিল বলে দুই ভাই দাঁতে দাঁত চেপে চুপ করেছিলেন। ছেলের পরীক্ষা শেষ হওয়ার অপেক্ষায় ছিলেন, কিন্তু পরীক্ষা শেষ হলো না। তানবীর একদিন পরীক্ষা দিয়ে বাসায় এসে দেখে বাসা ভর্তি মানুষজন। অপরিচিত মানুষজনের ভিড়ে এলাকার স্থানীয় কিছু নেতার উপস্থিতি দেখে বেশ অবাক হয়েছিল। দলীয় মিটিং মিছিলের সুবাদে নেতাদের সাথে অনেকবারই কথা হয়েছে। তারাও তানবীরকে খুব ভালোভাবে চিনেন, কিন্তু সেদিন তাদের রূপ ভিন্ন ছিল। তারা আলী আহমেদ খান ও মোজাম্মেল খানের কাছে সঠিক বিচার চাইতে এসেছিলেন। কাঠগড়ায় দাঁড়ানো তানবীর সেদিন বাকরুদ্ধ ছিল, কারণ অপরিচিত লোকগুলোর মধ্যে ছিল আয়েশার বাবা, ভাই, মামা, আয়েশার হবু শ্বশুর, চাচা শ্বশুর আর একজন মামাতো দেবর। আয়েশার বিয়ের কথা আরো 2 বছর আগে থেকেই পাকাপোক্ত হয়েছিল। 1 বছর আগে বাগদান সম্পূর্ণ হয়েছে। ছেলে সিঙ্গাপুর প্রবাসী, দেশে ফিরলেই বিয়ের অনুষ্ঠান হবে। এমত অবস্থায় শহরে পড়তে এসে বন্ধু বান্ধবীর সাথে চ্যালেঞ্জ নিয়ে তানবীরের সাথে বন্ধুত্ব করেছিল। পরীক্ষার দিন প্রপোজ করাটা ছিল তাদের চ্যালেঞ্জের সর্বশেষ ধাপ। আবিরের ধমক খেয়ে তানবীর আয়েশার সাথে আর কথা বলেনি। আয়েশাও নিজ থেকে তানবীরের সাথে কথা বলতে আসেনি। আয়েশা ভেবেছিল টেস্ট পরীক্ষা শেষ হলে তানবীরকে সব সত্যি বলে দিবে, কিন্তু তার আগেই সব এলোমেলো হয়ে গিয়েছিল। আয়েশার হবু স্বামীর মামাতো ভাই সাইমন ওদের সাথেই পড়তো। আয়েশা তাকে না চিনলেও সাইমন আয়েশাকে খুব ভালো করেই চিনতো। মেয়েদের পাশাপাশি তানবীর সহ আরো বেশ কয়েকটা ছেলের সাথে আয়েশার ভালো সম্পর্ক ছিল। বন্ধু ভেবে সাইমন কখনো সেভাবে গুরুত্ব দেয়নি, কিন্তু প্রথম পরীক্ষার দিন তানবীরকে প্রপোজ করা দেখে সাইমনের মাথা চক্কর দিয়েছিল। ছবি তুলে সঙ্গে সঙ্গে আয়েশার হবু স্বামীকে পাঠিয়েছিল। গত কয়েকদিনে আয়েশার শ্বশুরবাড়ি আর আয়েশার বাড়িতে তুমুল ঝগড়া চলে। আয়েশাকে না জানিয়ে শহরে এসে তানবীরের খোঁজ করে কোনোভাবে স্থানীয় এক নেতার সঙ্গে পরিচয় হয়, যাকে এলাকার সবচেয়ে নিকৃষ্ট লোক বলা চলে। মোজাম্মেল খানদেরও অপছন্দের লোক ছিলেন তিনি। আলী আহমেদ খান ও মোজাম্মেল খানও ছিলেন সেই নেতার অপছন্দের লোক। খান বাড়ির মানুষদের অপদস্থ করার দুর্লভ সুযোগ হাতছাড়া করতে চাননি তিনি, তাই আরো কিছু নেতাদের সাথে নিয়ে বিচার চাইতে এসেছিলেন। তানবীরকে প্রশ্ন করায় তানবীর নির্দ্বিধায় সবকিছু বলেছিল। এক পর্যায়ে আয়েশাকে ডেকে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। আয়েশার ভাইকে পাঠিয়ে হোস্টেল থেকে আয়েশাকে ডেকে আনা হয়। আব্বু, মামা আর শ্বশুরবাড়ির মানুষের ভয়ে আয়েশা সব সত্যি বলতে পারেনি। নিজের মান সম্মান বাঁচাতে মিথ্যের আশ্রয় নিয়েছিল। তবে সত্যি মিথ্যার জালে একসময় আয়েশা নিজেই আটকে পড়েছিল। আলী আহমেদ খান পুলিশের কথা বলায় অতিরিক্ত ভয়ে হুট করে জ্ঞান হারিয়ে ফেলে। মেয়ের দোষ আড়াল করতে বাবা আর ভাই ক্ষমা চেয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। সেদিনটা ছিল তানবীরের জীবনের কালো অধ্যায়। কোনো অপরাধ না করেও তানবীর সেদিন খুনের দায়ে অভিযুক্ত এক ভয়ানক আসামি হয়েছিল।